এই গাদ্দারের বাচ্চা। এবং আশা ভরসা করে তোমার উপর আমরা বিশ্বাস করেছিলাম একটা প্রতিমন্ত্রী দিয়ে যদি তুমি বিএনপির কাছে বিক্রি হইতে পারো তাহলে আমাদের এতদিনকে তোমাকে রাইট দিয়েছি, তোমার কথা শুনেছি, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আর সেই ক্ষতিপূরণের একটাই সমাধান, সেটা হইতে পারে জুতার বাড়ি। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। ভাড়াটে নুরুল হক নূর বলছেন যে এই জামাত ইসলামকে আবার সেই আগের গুপ্ত অবস্থায় ফিরিয়ে দেওয়ার সুব্যবস্থা তারা করবে কিভাবে? নির্যাতন নিপীড়নের মাধ্যমে। বিএনপির 6 মাসে আমি তো কোনো সফলতার একটা নিদর্শন দেখাতে পারবে না, একটা। এটার পরিকল্পনা বা অপপরিকল্পনা বা ষড়যন্ত্র, এর মধ্যে ফাইসে গেল আমাদের নুরুল হক নূর, ভিপি নূর, যাকে আপনারা বিকাশ নূর নামে চিনেন। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, দেরিতে হলো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে চিহ্নিত করেন। দূরের কোনো লোকের থেকে কোনো বিপদ হয় না, কাছের লোকের থেকে বিপদ হয়। আপনার সাথে এখন কিছু লোক নিয়ে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে, এরা আপনার লোক না। এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি এবং আমরা মনে করি যে এখানে সবাই স্বাধীনভাবে ভোট প্রদান করবে। সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে নির্বাচিত করার জন্য সংসদ সদস্যরা আজ ভোট প্রদান করছে। সাধারণ জনগণ মনে করছে যদি রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য জুলাই সনদের অনুযায়ী এই ভোট কার্যক্রমটা হতো তাহলে 11 দলের পক্ষ থেকে যাকে মনোনীত করা হয়েছে সেই অলি আহমেদই হতো আগামী দিনের রাষ্ট্রপতি। কিন্তু যেহেতু সেই ফ্যাসিবাদী কায়দায় এই রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি আগামী দিনের রাষ্ট্রপতি হচ্ছে মির্জা ফখরুল রহমান। এই বিষয়ে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে বিকাশ নূর বা প্রতিমন্ত্রী নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস রহমান এমন একটি বিস্ফোরক মন্তব্য বা এমন একটি ভিডিও প্রকাশ করেছে যে ভিডিওর কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। সে সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট। ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস তার অসাধারণ যুগান্তকারী অনুসন্ধানের মাধ্যমে তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেয়া। কারণ একজন মন্ত্রীকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে যে গ্রাউন্ড দরকার, যে রিজন দরকার, সবগুলোই ভিপি নূরের বিরুদ্ধে প্রমাণিত হয়ে গেছে। এরপর প্রধানমন্ত্রীর জন্য ভিপি নূরকে আর মন্ত্রী পরিষদে রাখা একদম উচিত হবে না। এখানে জামাত এনসিপির হাতে একটা বিরাট কার্ড দিয়েছেন সাংবাদিক ইলিয়াস, যে দীর্ঘ প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা যে অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেছেন, এটাকে যদি জামাত এনসিপির অ্যাক্টিভিস্ট বা জামাত এনসিপির যে রাজনৈতিক শক্তি তারা যদি কাজে লাগায় তাহলে ভিপি নূরের রাজনীতি এখানে খেয়ে দেওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায় ভিপি নূরের মন্ত্রিত্ব খেয়ে দিতে। এখন জামাত এনসিপি এটা কতটুকু কাজে লাগাবে, ইলিয়াসের এই তথ্য প্রমাণ, এটা নিয়ে তারা কতটুকু রাজনীতি করবে আমরা দেখার অপেক্ষায়। বাট চাইলে এটা সম্ভব। দেখেন, এখানে ইলিয়াস যে কাজটা করেছেন, এই সেম প্রতিবেদনটা সরকার দলীয় বা সরকারের মিত্র ভিপি নূরের বিরুদ্ধে না হয়ে যদি বিরোধী দলের কারো বিরুদ্ধে হতো, সাপোজ ইলিয়াসের এই প্রতিবেদনটা, 47 মিনিটের প্রতিবেদনটা যদি আমির হামজার বিরুদ্ধে হতো, বাংলাদেশের সমস্ত মিডিয়া ভিপি নূরের এই প্রতিবেদনের প্রত্যেকটা সেকেন্ড নিয়ে আলাদা আলাদা রিপোর্ট করে বাংলাদেশে তোলপাড় তৈরি করতো এবং আমির হামজার, কাল্পনিকভাবে বললাম, জীবন তামাতামা করে দিত। কিন্তু যেহেতু মিডিয়া বিএনপির দখলে,
এবং মিডিয়ার একটা অঘোষিত নীতি যে বিএনপির অপকর্ম ফাঁস করবে না, তার বিরুদ্ধে বলবে না। হ্যাঁ, বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে অনেক সময় অনেক অপকর্ম মিডিয়া চলে আসে, নইলে স্বাভাবিকভাবে মেইন স্ট্রিম মিডিয়া সবগুলো বিএনপির দখলে। আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোনো সাংবাদিকের কাছে যান, তার সাহস হবে না রিপোর্ট করতে, কোনো হাউস ছাপাবে না। আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এগুলো আমরা দেখেছি। তো দর্শক, এখন তারেক রহমানের প্রিয় এবং তার এখন দরকার ভিপি নূরকে, যার ফলে হয়তো মিডিয়াগুলো এটা নিয়ে তেমন কিছু বলবে না বা লিখবে না। নইলে ভেরি সিম্পল, এখানে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো প্রমাণ করেছেন, এগুলো নিয়ে অ্যাটলিস্ট তার কাছে জবাব চাওয়া হোক, সরকারের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে বলা হোক, বা দুদকের কাছে কেউ আবেদন করুক যে এটা তদন্ত করেন। দেখবেন যে দুদক তদন্ত করবে না, বরং এখানে বিরোধী দলে কেউ হলে সাংবাদিকরা দুদককে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে বাধ্য করত। দর্শক, এখানে একটা মজার বিষয়, ভিপি নূর এই সাংবাদিক ইলিয়াস কি ভিডিও প্রকাশ করেন এটা প্রচন্ড ভয় পেয়েছিলেন, যার ফলে যখন সাংবাদিক ইলিয়াস এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে ঘোষণা দিয়েছিলেন আগামীকাল রাত 8টায়, মানে একদিন আগের ঘোষণা, নুরুল হক নূরের চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। তো দর্শক, এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই নুরুল হক নূর ফেসবুকে পোস্ট করেছেন, সাংবাদিক ইলিয়াস অনেক কষ্টে জোরাতালি এআই দিয়ে একটা ভিডিও বানাইছে, আসুন সকলে দেখে তার কষ্ট পরিশ্রমকে সার্থক করি। এই জাতির বিভ্রান্তকারী জামাতিদের তুমিই ভরসা, চালিয়ে যাও, পারলে সপ্তাহে একটা করে বানাও। দেখেন, এখানে তো জামাত প্রশ্ন একদম অপ্রাসঙ্গিক। তো বোঝা যায় যে ভিপি নূর ভয় পেয়েছেন, এই পোস্ট প্রমাণ ভয় পেয়েছেন, এবং ভয় পেয়ে আগেভাগে নিজেকে ডিফেন্ড করেছেন যে এআই দিয়ে ভিডিও বানানো। এখানে একটা মজার বিষয় আছে, এখানে ভিপি নূর নিজে এবং দর্শকরা, আমার মতো দর্শকরা সবাই ধারণা করেছিলেন যে ভিপি নূরের কোনো নারী ঘটিত কোনো কেলেঙ্কারি এগুলো ফাঁস হবে, কোনো নারীর সাথে তার কোনো যেগুলো হয়, এক মন্ত্রীর ক্ষেত্রে হয়েছে, গাজী নজরুলের ক্ষেত্রে হয়েছে, এরকম কোনো একটা কিছু সামনে আসবে। সবাই প্রত্যাশা করেছেন এগুলো আসবে, আর ভিপি নূর নিজেও ধারণা করেছিলেন এরকম নারী ঘটিত কিছু একটা আসবে। কিন্তু না, নারী ঘটিত, যদিও নারী ঘটিত বিষয় আছে এখানে, তবে সুনির্দিষ্টভাবে নারী ঘটিত ওইরকম কোনো আপত্তিকর ভিডিও এখানে আসে নাই। তো ভিপি নূর ভেবেছিলেন যে নারী ঘটিত ভিডিও আসবে, এই কারণে বলেছিলেন যে এআই। এখন নারী ঘটিত ভিডিও আসলে নিজের বাঁচার জন্য একটা কমন বক্তব্য আছে যে এটা এআই দিয়ে তৈরি। তো এখন ভিপি নূর, সাংবাদিক ইলিয়াস এখানে যে তথ্য প্রমাণ দিয়েছেন, এখানে তো এআই রিলেটেড কিছু নাই। তো ভিপি নূর বুঝতে পারেন না যে তার বিরুদ্ধে কি আসতে যাচ্ছে। এখন যেহেতু তিনি নারী ঘটিত কোনো একটা বিষয়ের শঙ্কা করেছিলেন, তো এখান থেকে একটা বিষয় ধারণা করা যায় নারী ঘটিত কোনো দুর্বলতা ভিপি নূরের রয়েছে, হয়তোবা রয়ের কাছে কিংবা মোসাদের কাছে এরকম কোনো মাল মশলা থেকে থাকতে পারে, যার ফলে র মোসাদের গণ্ডির বাইরে থেকে ভিপি নূর চাইলেও যেতে পারবেন না। ভিপি নূর অনেকটা অসহায় নিরুপায় হয়ে থাকতে পারেন। তো নূর ভেবেছিলেন যে ওই নারী ঘটিত কোনো একটা বিষয় ইলিয়াসের হাতে হয়তো চলে গিয়েছে। দেখেন, নূরকে ইউনূসের আমলে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয়েছে। আহত করেছিল কারা? জাতীয় পার্টি এবং সেনাবাহিনী। বিচার চেয়েছিল, বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। আচ্ছা দেখেন তো, সেই তদন্ত কমিটি কোথায়? ভিপি নূর তো এখন ক্ষমতা, এখন কি তার বিচার চায়? এখন তো তিনি মন্ত্রী, এখন কি জাতীয় পার্টির সেই হামলাকারীদের ধরতে চায়? না সেনাবাহিনী কারা কারা তাকে পিটিয়েছিল তাদেরকে খুঁজতে চায়? না, এখন চুপ। এর মানে কি? এর মানে হচ্ছে ভিপি নূর একটা বিশেষ গোষ্ঠীর কাছে ধরা, যার ফলে তিনি চাইলেও মুখ খুলতে পারেন না। নারী ঘটিত কোনো একটা বিষয় ওই গোষ্ঠীর কাছে থেকে থাকতে পারে। সাধারণত হানি ট্র্যাপের মাধ্যমে যেটা হয়, এটা অলরেডি হয়তো হয়ে গিয়েছে। এই ভয় এআই কথা নূর আগেই বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল এই রিলেটেড কিছু নেই। আবার আরেকটা পোস্ট দিয়ে বসলেন ভিপি নূর, পিনাকি ইলিয়াসা ইউটিউবার, মানে ইউটিউবার বলে খাটো করা, অথচ তাদের যে পাওয়ার, বাংলাদেশের বিভিন্ন বড় বড় মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে তাদের তাসির বেশি। তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কন্টেন্ট বানায়, এসে হাবিজাবি কথা, কন্টেন্ট বানিয়ে টাকা বানায় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করা ভালো, না ভিপি নূর যেরকম দুর্নীতি করে টাকা ইনকাম করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, ওইটা ভালো? এখন এটা হচ্ছে যখন একটা গোষ্ঠী কোনো জবাব দিতে পারে না, তখন কন্টেন্ট ক্রিয়েটর, ভিউ ব্যবসায়ী এইসব হাবিজাবি কথা বলে, এগুলো মূর্খদের ভাষা, হোয়াট এভার। ভিপি নূর বলছেন যে কোনো জবাব দেব না। তো দিন শেষে সাংবাদিক ইলিয়াস ভিডিও পাবলিশ করেছেন, যার থাম্বনেইল হচ্ছে নুরু ফাইলস বিকাশে টাকা নিয়ে নগদে পোল্টি। দেখেন, এখানে নুরু না, আসলে এর নামের মধ্যে নুরু নাই, নূর। শিরোনাম: বাবা কয়েলদার, শ্যালক পাঙ্গাস বিক্রেতা, দুলাভাই চাওলা সবাই এখন কোটিপতি। মানে এক কথায় যদি বলি যে ভিপি নূরের নানান দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এগুলো সাংবাদিক ইলিয়াস সুনিপুণভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরেছেন, যে কিভাবে তার ঘনিষ্ঠ লোকজন ফুলে ফেপে বড় হয়েছে, এবং কিভাবে বিকাশের টাকা নিয়ে যে ঘটনা, এটা তো এই রাশেদ কিংবা তারেক এরাই অভিযোগ করেছিল। গণঅধিকার পরিষদ ভেঙে গিয়েছিল তো বিকাশের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। এক কথায় তার মহা দুর্নীতি তুলে ধরা হয়েছে। কোনো সভ্য দেশ হলে ভিপি নূর এখন পদত্যাগ করতেন, বা প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দিতেন, কিংবা এতক্ষণে তদন্ত শুরু হয়ে যেত। কিন্তু দিন শেষে আমার মনে হয় না যে, যেহেতু সরকারের লোক, পুরো দুদক কিংবা মিডিয়া সব সরকারের, তেমন কিছু হয়তো হবে না। কিন্তু জামাত এনসিপি চেষ্টা করলে এই উপাদানগুলো ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে।
এখানে নারী গঠিত একটা বিষয় আছে। চট্টগ্রামের একজন যুব অধিকার পরিষদের এক নেত্রী ডলি, সে নাকি ভিপি নুরের বাসায় প্রায় 15-20 দিন থেকেছিল। তার বাসায় থেকেছিল, তখন হয়তো বা কোনো একটা কিছু ঘটেছে। সবাই ভেবেছিল যে ডলিকে নিয়ে কোনো একটা কিছু আসে কিনা, কিন্তু না, ডলিকে নিয়ে কোনো ভিডিও বা এরকম কিছু নাই। তবে ডলি কখন কি ফাঁস করে দেয় বলা যায় না। নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার ক্ষমতাও যার নেই, সেই আজ ক্ষমতার মসনদে বসে পুরো দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে। ভাবছেন কার কথা বলছি? কথা হচ্ছে বিএনপির নব্য ক্ষমতাধর নেতা রাশেদ খানকে নিয়ে। রাজনীতিতে পদ পদবি পাওয়ার পর কিভাবে একজন মানুষের অহংকার ও ক্ষমতার দাপট আকাশ ছুঁতে পারে তার বাস্তব প্রমাণ হলো এই রাশেদ খান। জনগণের টাকার বেতন নিয়ে ক্ষমতার গরম নিয়ন্ত্রণ হারিয়ে আজ তিনি দেশপ্রেমিক আলেম ওলামা, বীর মুক্তিযোদ্ধা, এমনকি অন্যান্য জনপ্রতিনিধিরও তুচ্ছ তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করছে না। কিন্তু এই অহংকারের পরিণতি কি হতে পারে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব ক্ষমতার দাপটে অন্ধ হয়ে রাশেদ খান কিভাবে পুরো রাজনৈতিক অঙ্গনকে কলঙ্কিত করছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ তাহলে বুঝতে পারবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কেমন লোকজন তার চারপাশে রেখেছেন। ক্ষমতার চেয়ারে বসার পর রাশেদ খানের রূপ বদলে যায় রাতারাতি। বিশেষ করে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হওয়ার পর থেকে যেন সাপের 5 পা দেখেছেন এই নেতা। এনসিপি নেতা সরোয়ার তুষারকে প্রকাশ্যে টকশোতে বলে বেড়াচ্ছেন যে লোকটার কেরানির চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না, সে আজ বড় বড় বুলি আওড়াচ্ছে। তারেক সাহেবের রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে রাজনীতির ত্যাগী নেতাদের ডিঙিয়ে ক্ষমতার মধু খাচ্ছে রাশেদ। একসময় সুযোগ সন্ধানী রাজনীতি করা, একের পর এক দলবদল, অবস্থান বদলানো এই রাশেদ খান এখন রাজনৈতিক প্রতিপক্ষ এবং দেশপ্রেমিক শক্তির ধুলোর মতো উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। যে বিএনপি নেতাকর্মীদের বছরের পর বছর মামলা হামলা সহ্য করে রাজপথে রক্ত দিয়েছে, তারা আজ ক্ষমতার ছায়া থেকেও বঞ্চিত। অথচ নির্বাচনের আগে আগে জয়ের আশায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকদের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মোহাম্মদ রাশেদ খান। যদিও নিজের আসনে তিনি বিজয়ী হননি। এমন একজন লোক যার ন্যূনতম কোনো প্রশাসনিক যোগ্যতা বা রাজনৈতিক দূরদর্শিতা নেই, তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়ে রাখা হয়েছে। ক্ষমতার এমন উল্টো রদ দেখে আজ সাধারণ মানুষ হাসছে, আর বিএনপির কর্মীরাই যেন ক্ষোভে ফুঁসছে। সাম্প্রতিক সময়ে রাশেদ খানের অহংকার কতটা সীমা ছাড়িয়েছে তার প্রমাণ মিলেছে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে তার তীব্র বিষেধাগার। একজন সম্মানিত আলেম ও সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমির হামজাকে নিয়ে রাশেদ খান যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তা সত্যিই তো নজিরবিহীন। রাশেদ খান প্রকাশ্যে দাবি করেন আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে, তাকে আর কখনো মসজিদে খুতবা দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করতে হবে। জামাতের সঙ্গে বিএনপির রাজনৈতিক বিরোধকে ধর্মীয় খুতবা ও ওয়াজের মঞ্চে টেনে এনে আলিম সমাজকে হেনস্থা করার এই হীন মানসিকতা আজ দেশবাসীকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ধর্মপ্রাণ মানুষরা প্রশ্ন তুলেছে, একজন রাজনৈতিক নেতার এত বড় সাহস হয় কিভাবে? সে আল্লাহর ঘর মসজিদে খুতবা দেওয়া বন্ধের ফতোয়া দিতে পারে? শুধু আলেম ওলামা নয়, রাশেদ খান পেছনে লেগেছেন বীর মুক্তিযোদ্ধাদেরও। বীর মুক্তিযোদ্ধা, দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদকে নিয়ে রাশেদ খানের মন্তব্য শুনলে যে কোনো বিবেকবান মানুষের কান লাল হয়ে যাবে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে থাকা একজন প্রবীণ নেতাকে আক্রমণ করতে গিয়ে রাশেদ খান দাবি করেন জামাতের জোটে যাওয়ার পর নাকি কর্নেল অলির চরিত্রের অধপতন হয়েছে। নিজের রাজনীতিক কোনো মূলনীতি নেই। 2018 সালে কোটা আন্দোলনের সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে তোষামত করেছেন। সেই রাশেদ খান আজ প্রবীণ রাজনীতিকদের চরিত্রের পাঠ শেখাচ্ছেন। জনগণের প্রশ্ন, যে ব্যক্তি নিজের স্বার্থে বারবার ভুল পাল্টায়, সে কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধার রাজনৈতিক অবস্থা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার সাহস পায়? রাশেদ খানের বেপরোয়া মুখের ভাষার যেন কোনো সীমাই নেই। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালকে নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খান নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে চরম অহংকারী পোস্ট দেন। তিনি লেখেন, এমপি হানজালকে নাকি চিড়িয়াখানায় রাখা উচিত, যাতে সবাই টিকিট কেটে এই অদ্ভুত প্রাণীকে দেখতে পারে। এখানেই তো শেষ নয়, তিনি প্রকাশ্যে উস্কানি দিয়ে লেখেন, রাজনৈতিক সংকট না থাকলেও এই নেতাকে নাকি কানের নিচে 2-4টা লাগিয়ে দেওয়া উচিত ছিল। একজন রাজনৈতিক নেতার মুখে এমন রাস্তার গুন্ডা মাস্তানের মতো ভাষা প্রমাণ করে ক্ষমতার গরমে তার মানসিক ভারসাম্য এবং শিষ্টাচার কতটা ধ্বংস হয়ে গেছে। এখানেই শেষ নয়, রাশেদ খানের রাজনৈতিক দেউলিপনা ও বেপরোয়া আচরণের চিত্র দেখা গিয়েছে টিভি টক শোতেও। দেশের রাজনীতিতে দিল্লি কেন্দ্রিক প্রভাব, এটি নিয়ে আয়োজিত এক আলোচনায় ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মুখোমুখি হন তিনি মূল বিষয়ে কোনো যুক্তি না পেয়ে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। দাবি করেন তিনি নাকি এক উপদেষ্টাকে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার কবির রাশেদ খানের দিকে কলম উঁচিয়ে তোপ করে বলেন এবং প্রশ্ন তোলেন, তিনি কি দিল্লির নীতির বিরুদ্ধে কথা বলতে এসেছেন নাকি ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তে এসেছেন? তর্কের এক পর্যায়ে রাশেদ খান চিৎকারের নাটক করে, নিজের দেউলিপনা প্রকাশ করে। অথচ টিভি টকশো বা সংবাদ মাধ্যমে রাজনীতির মূল বক্তব্য সঠিকভাবে পৌঁছে দিতে শান্ত ও যুক্তিপূর্ণ উপস্থাপনা অত্যন্তই জরুরি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে বিএনপির অবস্থান তুলে ধরার জন্য কেবল রাশেদ খানের মতো নেতাদের ওপর নির্ভর না করে, আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত
সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।